হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৩৭। সন্ধ্যা নেমেছে খানবাড়িতে, আর আজকের পরিবেশ যেন একটু ভিন্ন। উৎসবের আমেজ চারিদিকে, যদিও বাইরের অতিথি প্রায় নেই বললেই চলে। এসেছে কেবল মেহরাব আর অরার বাবার বাড়ির লোকজন। আসার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারা। নিজেদের মধ্যে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছে আরিশ। হলরুমের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে সাভিয়া, পরনে তার ছড়িয়ে পড়া সাদা গ্রাউন, যেন রাতের নিঃশব্দটা ছুঁয়ে আসা কোনো শুভ্র মেঘ। খোলা চোলগুলো নরম ঢেউ খেলে পড়েছে কাঁধের ওপর, চোখে এক ধরনের নির্লিপ্ত ভাব, তবুও যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে দৃষ্টিতে। রাত পোহালেই চেনা শহর দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে জমাতে তাকে। সাভিয়ার কানাডা যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে আরিশ। এতে অবশ্য তাসলিমা খাতুন খুশি হয়েছে, কারণ লাভ ক্ষতির হিসাবটা তিনি বেশ ভালো বোঝেন। আরিশকে যে কখনোই সাভিয়ার সাথে জড়ানো যাবে না, এটা তিনি বুঝে গেছেন। আরিশ আর ৫টা ছেলের মতো নয় যে ওরা চলে গেলেও সাভিয়াকে বিয়ে করে নেবে। সে যখন একবার বলেছে সাভিয়া কেবল তার কাজিন, সুতরাং এটাই শেষ কথা। তাই তাসলিমাও সব কিছু মেনে নিয়েছেন। কানাডা গিয়ে লেখাপড়া করলে সাভিয়ারই ভালো, ভালো চাকরি করতে পারবে, ভালো পরিবারে বিয়ে হবে, এর চেয়ে বেশি আর কি চাই। হেই বিউটি কুইন, কেমন আছো? আচমকা মেহরাবের কণ্ঠ চমকে উঠল। সাভিয়া বিরক্তি লুকিয়ে কিছুটা অনিচ্ছায় উত্তর দিল, ভালো। আপনি? সুন্দরী নারী আশেপাশে থাকলে পুরুষ মানুষের মন মেজাজ সবই ভালো থাকে। ভ্রু কুঁচকে তাকালো সাভিয়া। সৌন্দর্যের প্রশংসায় সব নারী যে পুরোপুরি পটে যায় তা নয়, তবে সে একেবারে খুশিও হয়নি তেমনটাও না। আধাখানা হাসি যেন ঠোঁট ছুঁয়ে গেল সাভিয়ার ঠোঁটের কোণে। ও তাই বুঝি ইঞ্জিনিয়ার সাহেব? জি হ্যাঁ বিউটি কুইন। বয়স তো কম হলো না মশাই, এখন ফ্ল্যাটিং বাদ দিয়ে বিয়েটা করে ফেলুন। বিয়ে করছে না তো কেউ। কেন? কারণ আমার এখনো বিয়েরই বয়সই হয়নি। সাভিয়া হেসে ফেলল মৃদু স্বরে। মেহরাবকে সত্যি একদম একঘেয়ে বলা যায় না, লোকটা জটিল হলেও মজার। বেশ ভালো মজা করেন আপনি। তুমিও কিন্তু খুব ভালো কুবুদ্ধি আঁটতে পারো। মেহরাবের আকস্মিক মন্তব্যে থমকে গেল সাভিয়া, চোখে জলজলে রাগ, গলায় অপমানের তীব্রতা। হাউ ডেয়ার ইউ! আপনি কিভাবে বুঝলেন আমি কোনো কুবুদ্ধি করছি? আরে কুল ডাউন বিউটি কুইন, তুমি জানো আমিও জানি। আজ তুমি একটা শেষ চেষ্টা করছো, একটা মরণ কামড়। পেশায় ইঞ্জিনিয়ার হলেও মানুষের মনের দিকটা বোঝার চেষ্টা করি আমি। আর একটা কথা বলি, তুমি যাই করো না কেন আরিশ তোমার হবে না, ওরা চলে গেলেও না। একটু থেমে মেহরাব আবার বলল, আমি আরিশকে চিনি, খুব ভালো চিনি। ও নিজেও জানে না সে ওরাকে কতটা গভীরভাবে ভালোবাসে। সুতরাং সাবধান, নিজের ক্ষতি করে বসো না। আজ তুমি যা করতে চাও তা যদি করো, কাল হয়তো কানাডা নয় গ্রামের বাড়িতেও ঠাঁই পাবে না। মেহরাবের কথায় সত্যি একটু ঘাবড়ে গেল সাভিয়া। ওর কণ্ঠে যেমন ছিল হালকা ঠাট্টা, তেমনি ছিল অদ্ভুত এক সতর্কবার্তা। কথা শেষ করে মেহরাব মুচকি হেসে ধীরে ধীরে ভিড়ের ভেতর হারিয়ে গেল। সাভিয়া স্থির দাঁড়িয়ে রইল, মনে মনে প্রশ্ন করল নিজেকেই, যদি সত্যি ওরাকে আঘাত করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলে, যদি সব পথ বন্ধ হয়ে যায় তার জন্য। আজ যেন মেহরাব তাকে তার অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সে কি পারবে অস্পারা গায়ে পড়ে থাকতে? একঘেয়ে শ্বাসরুদ্ধকর জীবন? না, তা কখনোই নয়। তার চেয়ে বরং বিদেশে আরামদায়ক আধুনিক জীবন হাজার গুণে ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, তারপর চারপাশে চোখ বুলিয়ে আরিশকে খুঁজতে লাগলো। কয়েক কদম সামনে এগোতেই ওর চোখে পড়ল আরিশ, কালো আঁধারির মাঝে একপাশে চুপচাপ দাঁড়িয়ে। সাভিয়ার চোখ ছলছল করে উঠল। পার্টি শেষ হলে সে আরিশের সঙ্গে কথা বলবে, এই সিদ্ধান্ত নিয়ে নিজের মনটাকে শক্ত করল সে। দরজার দিকে তাকিয়ে আছে ওরা, পরনে তার লাল টুকটুকে গাউন। আরিশ তার থেকে একটু দূরে দাঁড়িয়ে মেহরাবের সাথে কথা বলছে। ওরার মনটা তার বাবার বাড়ির লোকজনের জন্য ছটফট করছে। তামান্না খাবার দাবার রেডি করে ট্রেতে করে করে নিয়ে আসতে এদিকে। তামান্না একা খাবার দাবার জুসের ব্যাপার সামলাতে পারবে না বলে জলিলকেও ডাকা হয়েছে আজ। তবে ওরা ভুলেও কারো দিকে একবারও পর দ্বিতীয়বার তাকায়নি আজ। লোকটা যথেষ্ট ভালো হয়ে গেছে, পড়াশোনা করতে দেবে বলেছে, বাবার বাড়ির লোকজনকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে, এতেই খুশি ওরা। হ্যাঁ, আরিশ একটু পাগলাটে স্বভাবের, তবে অতটাও মন্দ না। আরিশের দিকে এসব ভাবছিল ওরা। কখন যে আরিশ ওর সামনে এসে দাঁড়ায় সেসব টেরই পায়নি সে। হাতে তুড়ি বাজিয়ে বলল আরিশ, কার কথা ভাবছো হামিংবার্ড? কে আছে তোমার ভাবনায়? ওরা জানে আরিশ যে কোনো মুহূর্তে রেগে যেতে পারে, এই লোককে শান্ত করতে হবে। মুচকি হাসলো ওরা। আপনি? আপনার কথা ভাবছি। আরিশের বুকটা ধক করে উঠল, কলিজায় কেমন শান্তি শান্তি অনুভব হতে লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো তার। অরার গালে হাত রেখে হাসলো সে। কি ভাবছো আমাকে নিয়ে? সুন্দর লাগছে আপনাকে। আরিশ নিজের দিকে তাকালো একবার, তারপর অরার দিকে। থ্যাংক ইউ জানেমান। তুমি জানো তোমাকে আজ আস্ত একটা লাল গোলাপের মতো লাগছে, রেড রোজ। আর আপনাকে ব্ল্যাক রোজ।
ওরা ঠোঁটের কোণে হাসি। আরিশ নিজের দিকে তাকালো। তার ফর্সা শরীরের সাথে কালো রঙের পোশাকগুলো সবসময় দারুণ লাগে। আজও তার ব্যতিক্রম লাগছে না, আসলেই ব্ল্যাক রোজ। থ্যাংক ইউ এগেইন। এখানে দাঁড়িয়ে আছো কেন? দরজার দিকে তাকিয়ে বলল ওরা। নয়নারা এখনো এলো না? এসে পড়বে, চলো বসবে ততক্ষণ। আরিশ ওরার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ওরা এক কাঁধে হালকা হাত রাখলো, তারপর শান্ত ভঙ্গিতে ওকে নিয়ে ধীরে ধীরে হেঁটে গেল এক পাশে। দূর থেকে সব দেখেছে সাবিহা, তবে আজ তার চোখে রাগ নেই, ঘৃণাও নেই, শুধু একটা গভীর যন্ত্রণা জমে আছে দৃষ্টির গভীরে, হারানোর না পাওয়ার এক অপূর্ণতা। কিছুক্ষণের মধ্যে রোকসানা মল্লিক, সোলাইমান মল্লিক ও নয়না খান বাড়িতে এসে পৌঁছালেন। ওরা তাদেরকে দেখে বসা থেকে উঠে এগিয়ে যেতে শুরু করলো। আরিশও ধীরে ধীরে ওরার পিছু পিছু যাচ্ছিল। মেয়েটিকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন রোকসানা। লাল গাউনে সজ্জিত ওরা যেন এক পরী, হাসি মুখে ছুটে আসছে। কেমন আছো মা? বাবা কেমন আছেন? বাবা মাকে দেখে আনন্দে ওরা জড়িয়ে ধরল। রোকসানা মল্লিকের চোখে জল ছিল। ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছি মা। সোলাইমান মল্লিক ওরার মাথায় হাত বুলিয়ে দিলেন, মুচকি হেসে বললেন, তুই ভালো থাকলে আমরা ভালো থাকি। ওরা হালকা হাসলো। আরিশ এগিয়ে গেল নয়নার দিকে। কি খবর নয়না রানী? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? তোমার আপুর সাথে থাকতে খারাপ থাকতে পারি আমি? নয়না হেসে উঠল। সোলাইমান মুচকি হেসে বললেন, গুড ইভিনিং স্যার। আরিশ একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, মেয়ে শ্বশুর বাড়ি এসেছেন আজ, নিজের বসের বাড়ি নয়, চলুন বসেন। সোলাইমান আরিশের আচরণে একটু বিস্মিত হলেন। ছেলেটা কিছুটা বদলাচ্ছে ভাবলেন তিনি এবং মুচকি হাসলেন। রোকসানা মল্লিক চোখে চোখ রেখে তাকিয়েছিলেন আরিশের দিকে। ছেলেটা সবার সাথে কথা বলেও তার সাথে কিছু বলছিল না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি। সব কিছু সময়ের ওপর ছেড়ে দিলেন। ঠিক আছে বাবা, সোলাইমান মল্লিক বললেন। আরিশ ওনার দিকে তাকিয়ে বলল, ওনাদের নিয়ে বসাও আর তামান্নাকে বলো সব কিছু দেখতে যেন থাকে। আচ্ছা। আরিশ অন্যদিকে চলে গেল। ওরা মুচকি হেসে বাবা মা ও বোনকে নিয়ে অন্যদিকে এগোলো। বাড়িতে ফিরেই তালহা তামান্নাকে খুঁজতে ব্যস্ত হয়ে উঠেছে। রান্নাঘর, ডাইনিং রুম, কোথাও নেই মেয়েটা। গেল কোথায় ভাবতে ভাবতে সিঁড়ি হয়ে দোতলার দিকে এগোচ্ছিল সে। এর মধ্যেই সামনে কারোর সাথে ধাক্কা লাগতে থতমত খেয়ে গেল বেচারা। তালহা ভাইয়া, আপনার নজর থাকে কোথায়? ভ্রু কুঁচকে ফেললো তামান্না। ধমকে উঠল তালহা, আবার ভাইয়া? তো কি কাদের চাচা বলে ডাকবো? উফ, কি? কিছু না, সরো তো, রুমে যাব। যাচ্ছেন না কেন? আমি কি আপনার পথ আটকে দাঁড়িয়েছি নাকি? অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহলা। মেয়েটা ইচ্ছে করে এমন করছে কেন? তালহাকে কিছু বলার সুযোগ না দিয়ে হলরুমের দিকে এগোলো তামান্না। আরিশ। সাবিয়ার গলা শুনে পেছনে ফিরে তাকালো আরিশ। কি? তোমার সাথে কিছু কথা ছিল। যা বলার বলে দিয়েছি আমি। আগামীকাল সকালের ফ্লাইটে কানাডা যাচ্ছ তুমি। আরিশের স্পষ্ট কথা। সাবিয়া অনুনয় করে বলল, প্লিজ আরিশ। ওকে বলো, শুনছি। এখন না, রাতে। ঠিক আছে, পার্টি শেষ হোক, আমি যাব তোমার কাছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সাবিহা। আরিশের চোখে মুখে গম্ভীরতা। ঠিক আছে। আরিশ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে গেল। পুরো বিষয়টা দূর থেকে খেয়াল করেছে ওরা। সাবিহার সাথে আরিশের কি কথা হয়েছে সেসব না শুনলেও কথা হয়েছে এটুকু তো নিশ্চিত সে। দুই পরিবারের সবাই একসাথে দারুণ একটা সন্ধ্যা কাটালো আজ। নয়না থেকে গেছে। রোকসানা মল্লিক ও সোলাইমান মল্লিক যথারীতি নিজেদের বাড়ি চলে গিয়েছেন। রাতের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে গিয়েছে। নয়না এখনও অরার সাথে কথা বলছে। আরিশ এখনও রুমে আসেনি। অরার কেমন জানি অশান্তি লাগছে। সাবিয়াকে একচুল পরিমাণ বিশ্বাস করে না সে। আগামীকাল সকালের আগে যদি কোনো ভুলভাল কাজ করে ফেলে সে। আপু, তোমার কি হয়েছে? কেমন অন্যমনস্ক হয়ে আছো? নয়না জিজ্ঞেস করল। অরার ভাবনার ছেদ ঘটল তাতে। কই, কিছু হয়নি তো। তুমি না বললে ঠিক আছে, কিন্তু কিছু একটা তো হয়েছে। ম্লান হাসলো ওরা। নয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদি স্বরে বলল, পাকা বুড়ি একটা, যা ঘুমাতে যা, অনেক রাত হলো। হ্যাঁ, প্রায় 12টা ছুঁই ছুঁই, কিন্তু আরিশ ভাইয়া কোথায়? এখনো রুমে আসেনি? এমনিতে তো সবসময় তোমার সাথে সাথে থাকে। ফের অন্যমনস্ক হয়ে গেল ওরা। নয়না বলল, আপু, পেকে যাচ্ছিস রে, যা ঘুমাতে, শুভরাত্রি। হেসে বলল ওরা। নয়না বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, শুভরাত্রি আপু। ওরা কিছু বলল না। এর মধ্যে তামান্না এলো ঘরে। এত রাতে তামান্নাকে দেখে ভাবুক হয়ে গেল ওরা। আরিশ, আমি জানি তুমি আমার উপর বিরক্ত, রেগে আছো, আর আমি যা যা করেছি তাতে এটা স্বাভাবিক। সাবিয়া অনুতপ্ত হয়ে বলল, আরিশ বিরক্ত হচ্ছে। এসব বলার জন্য কথা বলবে বলেছিলে। আম সরি আরিশ, আমি সব কিছু জেলাসি থেকে করে ফেলেছি। জেলাসি কিসের? মাথা নিচু করে ফেললো সাবিয়া। আমি তোমাকে ভালোবাসি আরিশ, এজন্য ওরাকে তোমার সাথে সহ্য করতে পারি না। আরিশ কিছুক্ষণ চুপ করে রইল। সাবিয়া আরিশের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। কাউকে ভালোবাসলেই
সেও যে ভালোবাসবে এই প্রত্যাশা রাখা ভালোবাসা নয়। ভালোবাসা মানে নিজের মতো করে বাসো। প্রেম করতে দুই পক্ষ লাগে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে নয়। মানুষ আজীবন একা একা ভালোবেসে যেতে পারে। তুমি জানো আমি ভালোবাসায় বিশ্বাস করি না। যা বললাম সবটা ওরাকে দেখে ওর সাথে থেকে উপলব্ধি করেছি। আমি জানি না ভালোবাসার বিষয়টা আসলে কেমন, কিন্তু তার প্রতি যে ফিল করি সেটাকে ভালোবাসা ভাবি। তোমার ভালোবাসাকে সম্মান করি আমি, কিন্তু এটা কখনো সম্ভব না সাভিয়া। জীবনে ভালোবাসার থেকে ভালো থাকা বেশি জরুরি আমার কাছে। ওরা আমাকে ভালোবাসে কিনা জানি না, কিন্তু আমি ওর সাথে ভালো আছি। তুমিও ভালো থাকার পথ বেছে নাও, লেখাপড়া করো, নিজের ক্যারিয়ার গুছিয়ে নাও। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সাবিহা। ঠিক আছে, আমি যাব কানাডা। গুড গার্ল, অনেক রাত হয়েছে, সবকিছু গুছিয়ে নাও, সকালে দেখা হবে। আরিশ এতটুকু বলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল কেবল সাভিয়ার ভগ্ন হৃদয় আর সাভিয়া নিজে। ঘুমিয়ে গেছে হামিংবার্ড? ঘরে ঢুকে বাতি বন্ধ দেখে অন্ধকারে প্রশ্ন ছুড়ে দিল আরিশ। ধীর পায়ে এগিয়ে বাতি জ্বালাতে লাগলো সে। না। বিছানায় শুয়ে আছে ওরা, চোখে জল টলমল করছে। কিসের জন্য এমন হচ্ছে তাও জানে না সে। তখন তামান্না এসে বলল সাভিয়ার ঘরে ঢুকেছে আরিশ। ওরার অবাক লাগলো কথাটা। কৌতূহলবশত সাভিয়ার ঘরের দিকে এগোলো মেয়েটা। ঘরের বাইরে যখন পৌঁছলো তখন সাভিয়া আরিশকে তার ভালোবাসার কথা প্রকাশ করছিল। ওসব শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারেনি ওরা। চোখে জল নিয়ে সোজা ঘরে এসে বিছানায় বসে পড়েছিল। তাহলে এভাবে শুয়ে আছো কেন? আরিশ ওরাকে শোয়া থেকে উঠিয়ে বাচ্চাদের মতো কোলে তুলে নিল। না চাইতেও আরিশের গলা জড়িয়ে ধরল ওরা। আরিশ বরাবরের মতো বিনা অনুমতিতে তার ঠোঁটে রাজত্ব করতে লাগলো। ওরা চুপ করে রইল পুরোটা সময়। কি হয়েছে তোমার? শুধালো আরিশ। সবসময় ওরা রেসপন্স না করলেও একটা ছটফটানি থাকে ওর মধ্যে, কিন্তু আজ একেবারে শান্ত হয়ে গেছে সে। বিষয়টা অদ্ভুত লেগেছে আরিশের। কিছু না। কি হয়েছে সেটা বলতে বলেছি, বলো। কিছুটা ধমকে উঠল আরিশ। আর পাঁচটা স্বামীর মতো রয়ে শুয়ে জিজ্ঞেস করা তার স্বভাবের বাইরে, কিন্তু আরিশের ধমকের পরই ঘটল এক ঘটনা। ফুফিয়ে কেঁদে উঠল ওরা। চমকালো আরিশ, বিছানায় বসিয়ে দিল তাকে। দুই গালে হাত রেখে শান্ত স্বরে শুধালো, কান্না করছো কেন? শরীর খারাপ? কিন্তু আমি তো কিছু করিনি। তাহলে? আপনি খারাপ, খুব খারাপ মানুষ। আমি আপনার সাথে থাকবো না। আরিশের বুকে লাগলো কথাগুলো, চোখে জল চলে এলো। ওরা তার সাথে থাকবে না ভাবতেই সবকিছু যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। মুহূর্তেই চোখ মুখ বদলে গেল তার। অরাকে পেছন ফিরিয়ে শুয়ে দুই হাত পিঠে শক্ত করে চেপে ধরল সে। ব্যথা, কষ্টে কান্নার বেগ বৃদ্ধি পেতে থাকলো অরার। কি বললে তুমি হামিংবার্ড? আমার সাথে থাকবে না? কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো আরিশ। অরার ভীষণ কষ্ট হচ্ছে। যতটা কষ্ট হাতে পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মনে। কেন হচ্ছে তা জানে না সে। সাভিয়ার সাথে আরিশকে এক ঘরে, সাভিয়ার ভালোবাসার কথা শুনে কেন এমন এলোমেলো লাগছে তা বুঝতে পারছে না ওরা। আপনি সাবিয়া আপুর রুমে কেন গিয়েছিলেন? ওনার ভালোবাসার কথা শুনতে? যদি তাই হয় তবে আমাকে জোর করে আটকে রেখেছেন কেন? রাগ, ক্ষোভ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে অরার কণ্ঠে। আরিশ ভ্রু উঁচিয়ে মুচকি হাসলো। ধীরে ধীরে অরার হাত আলগা করে দিল। অরার এমন আচরণে কারণ এতক্ষণে বুঝতে পেরেছে আরিশ। সে অরাকে ধীরে ধীরে নিজের কাছে টেনে নিয়ে বুকের উপর শোয়ালো। মাথার তালুতে কিছুটা অবধি চুমু খেলো। অরা তার দিকে তাকিয়ে ফোঁপাচ্ছে। সাভিয়া কথা বলবে বলেছিল, কি বলবে সেটুকু শুনতে গিয়েছিলাম শুধু। তুমি তো জানোই সকালে চলে যাবে ও। তাই বলে আপনাকে ভালোবাসি বলবে? তুমি নিজেও বলবে না, আর কেউ বললেও সহ্য করতে পারবে না? কিন্তু কেন বলো তো? চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো আরিশ। ওরা ছলছল নয়নে তাকিয়ে আছে কেবল। সত্যি তো, এরকম কথাবার্তা কেন বলছে সে? সাভিয়া আরিশকে ভালোবাসার কথা বলতেই পারে, কেউ কাউকে ভালোবাসতেই পারে, তাতে ওর আর কি? সে তো আরিশকে ভালোবাসে না। তবে